সবাইকে এসিসি মাধ্যমিকে। কেমন আছিস বল তোরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস, আর ভালো তো থাকতেই হবে কারণ তোরা আছিস এখন এসএসসি মাধ্যমিকে, যেখানে তোরা দেখতেই পাচ্ছিস যে স্যার কিভাবে ম্যাথস এর জন্য তোদের কন্টেন্ট প্রোভাইড করছেন, কি লেভেলের কন্টেন্ট প্রোভাইড করছেন। লাইফ সায়েন্সের জন্য আমি আছি, আমি আমার 1000% দিচ্ছি যাতে তোরা সেই কনফিডেন্টটা লাইফ সায়েন্সেও বিল্ড আপ করতে পারিস। সবে তো সেকেন্ড ক্লাস হচ্ছে, এরপরে আরো প্রচুর ক্লাস আমরা করব, প্রচুর প্র্যাকটিস করব। চল আজকের ক্লাস শুরু করা যাক। বংশগতির যতটা পড়েছিলাম তারপরের পোর্শনটুকু আজকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার আগে তোদেরকে কয়েকটা কথা বলি। তোরা নিশ্চয়ই 2026-এর কোয়েশ্চেন পেপার সবাই দেখে নিয়েছিস। এবার দেখার পরে তোদের এখন প্রশ্ন আসতে পারে যে ম্যাম তাহলে আমরা এই যতটা পড়েছিলাম তারপরে যে পোর্শনটা আসছে, আগের দিন বলেছিলাম যে জিনোটাইপ, ফিনোটাইপ, এক সংকর জনন, দ্বিসংকর জনন, এগুলো আসছে, এগুলো আমরা আজকে পড়বো। তা এইখানে এক সংকর জননটা কি পড়া উচিত হবে? মানে এটা খুব ইজি ব্যাপার, এটা কি অতটাও পড়তে হবে, এটা দেখতে হবে নাকি এটা সেরকম ভাবে আমরা ইম্পর্টেন্স না দিয়ে অন্যটাতে চলে যাব? তো এই যে ব্যাপারগুলো তোদের মাথার মধ্যে আসছে বা আসতে পারে, সেগুলো আমি ক্লিয়ার আউট করবো এখানে। এই ক্লাস করতে করতেই দেখতে পাবে আমি কিন্তু ক্লাসের মিডিল বা শেষের দিকে প্রচুর কোয়েশ্চেন ডিসকাশন করেছি, কি মানে কি কি আমরা পড়েছি সেটার উপরে বেস করে। তো ওই ক্লাস করতে করতে বুঝতে পারবি ওই কোয়েশ্চেন গুলো যদি তোরা সলভ করিস, মন দিয়ে ক্লাসটা যদি দেখিস ভিডিওটা, তাহলে তোরা বুঝবি যে আমাদের পড়াটা জরুরি নাকি জরুরি না, আমরা স্কিপ করে চলে যেতে পারি। তো তার জন্য কিন্তু ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে দেখতে হবে। আমি জানি যে তোরা সবাই মন দিয়ে বসে আছিস সেটা দেখার জন্য। আমরা শুরু করি। তো বংশগতি আগের দিন যতটা পড়িয়ে ফেলেছিলাম, মোটামুটি আমার যতদূর মনে আছে যে আমরা কিন্তু সংকরায়ন ব্যাপারটা মানে হাইব্রিডাইজেশন ব্যাপারটা দেখে ফেলেছি অলরেডি। আজকে আমরা যেটা দেখব, হাইব্রিডাইজেশনের পরের পোর্শনটা থেকে আজকে আমরা শুরু করছি। পরে যেটা আছে, যেটার ব্যাপারে তোদেরকে একটু আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, হোমো হেটারো, এই ব্যাপারটা আমি তোদেরকে বলে দিয়েছিলাম। হোমো আর হেটারো মানে আমি তোদেরকে কি বলেছিলাম? হোমো মানে হচ্ছে সমান। আমি তখন হোমোজাইগাস হেটারোজাইগাস এই ব্যাপারটাতে আই গেস তোদেরকে বলেছি। তো মা আর বাবার থেকে জিন যখন একই রকমের জিন আসছে তখন সেটা হোমোজাইগাস হয়ে যাবে। হেটারোজাইগাস, মায়ের থেকে এক রকমের জিন, বাবার থেকে এক রকমের জিন আসছে তখন সেটা হেটারোজাইগাস। আচ্ছা, এইখানে আমাদের স্যার মেন্ডেল যে এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন সেই রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখব সমসংকর আর বিষম সংকর। সমসংকর বিষম সংকর মানে ওই যেটা তোদের আগের দিনই বলেছিলাম যে হোমোজাইগাস হেটারোজাইগাস। তো সমসংকর জীব হচ্ছে কোনো বৈশিষ্ট্যে যখন সমধর্মী অ্যালিল থাকে। তোদেরকে অলরেডি বলেছি অ্যালিল মানে জিনের ভিন্ন রূপ, তার মানে এটা ভাবিস না যে সবসময় তারা সংকরিত অবস্থায় থাকবে, মানে এরকম সবসময় থাকবে তার মানেই সে অ্যালিল, আদারওয়াইজ তারা অ্যালিল নয়। সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম লাস্ট ভিডিওতে। আচ্ছা, তো যখন সমধর্মী অ্যালিল থাকে তখন তাদেরকে হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলি। যখন সমধর্মী থাকে না, বিষমধর্মী থাকে, তখন তাদেরকে আমরা হেটারোজাইগাস বলি। এই ক্ষেত্রে সমধর্মী যদি আমরা দেখি উচ্চতার সাপেক্ষে, আমরা বেটে আর লম্বা গাছ নিয়েছিলাম, তাহলে পুরো যে বেটে আছে সে বিশুদ্ধ, যে লম্বা অবস্থায় আছে সেও বিশুদ্ধ অবস্থায় আছে। তার মানে একই জিনিস তার মা আর বাবার থেকে এসছে, যেটা আমি ক্রস করে তোদেরকে বুঝিয়েছিলাম যে দুটো লম্বা গাছের মধ্যে যদি আমরা ক্রস করি, এদের থেকে যে গ্যামেট পাবো সেই গ্যামেট গুলো যখন আসবে, এসে যখন ক্রস করবে, তো তখন আমরা এটা লম্বা গাছই পাবো। বেটের ক্ষেত্রেও সেম হবে। তাহলে সেটা হচ্ছে সমসংকর। আর বিষম সংকর হচ্ছে যে আলাদা যে পাচ্ছি, এই যে সংকর যে লম্বা আমরা পাচ্ছি, দুটো আলাদা, একটা লম্বা গাছ নিয়েছে একটা বেটে গাছ নিয়েছে, যখন আমরা এটা পাবো তখন আমরা এটাকে সংকর লম্বা বলছি। তার মানে এটা হেটারোজাইগাস, দুটো আলাদা জিনিস, মায়ের থেকে একরকম বাবার থেকে একরকম এসছে। ক্লিয়ার? নেক্সট আমরা যাব হচ্ছে এক সংকর আর দ্বিসংকর। ঠিক আছে, আমাদের পড়তে হবে, তোরা জানিস এক সংকর মানে কি? হাইব্রিডাইজেশনের মোনোহাইব্রিড, মোনো মানে এক, মানে একরকম একটা টাইপের বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে, কিন্তু সংকরায়ন মানে আবার কি বিপরীত ধর্মী, মানে একটা বেটা নিলাম একটা লম্বা নিলাম, শুধু ওইটুকু বৈশিষ্ট্যই নিয়েছি, শুধু উচ্চতাটাই নিয়েছি, অন্য গাছের আর অন্য কোনো বৈশিষ্ট্য দেখিনি। তার মানে কি গাছের আর অন্য বৈশিষ্ট্য নেই?
তা নয়, অবশ্যই গাছের অন্য বৈশিষ্ট্য রয়েছে, সেটাই যখন আমরা আবার দেখব তখন আমরা দ্বিসংকর জনন মানে ডাইহাইব্রিড ক্রসে আমরা দেখছি, সেটা হচ্ছে দু জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। দু জোড়া বলতে চারটে বৈশিষ্ট্য বোঝায়। যেরকম স্যার মেন্ডেল নিয়েছিলেন যখন দ্বিসংকর জনন আমরা দেখব, বীজের ক্ষেত্রে নিয়েছিলেন এবং সেটার কালার মানে সেটার বর্ণ হিসেবেও নিয়েছিলেন। বীজটা হচ্ছে গোল ছিল আর হলুদ ছিল, আর আরেকটা কি নিয়েছিলেন, সবুজ আর কুঞ্চিত মানে কুচকানো, মানে বীজটা গোল নয় পুরোপুরি, সেরকম উনি বৈশিষ্ট্য নিয়েছিলেন। সেটাই হচ্ছে দ্বিসংকর জনন। আর এক সংকর জনন যেটা আমরা অলরেডি তোদেরকে বললাম যে একটা বৈশিষ্ট্য মানে উচ্চতার সাপেক্ষে দুটো বিপরীত মানে জোড়া বৈশিষ্ট্য কিন্তু বিপরীত, একে অপরের বিপরীত, একটা লম্বা একটা বেটে। কিন্তু দ্বিসংকর জননে এখানে কালারও আসছে আর তার সাইজটা মানে সাইজ বলতে তার ধরনটা কিরকম সেটাও দেখতে পাচ্ছি, যেরকম গোলাকার আর হলুদ কালারের আর কুঞ্চিত আর সবুজ। এবার কে প্রকট কে প্রচ্ছন্ন সেটাতে তো আমরা আসছি, ঠিক আছে, এটা ক্লিয়ার। নেক্সট নেক্সট আমরা যেটা যাব, সংকরায়ন পড়ার সময় বা চেকার বোর্ড পড়ার সময় আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জেনারেশন। এই যে পি জনু, F1 জনু, F2 জনু এগুলো যে আমরা পড়ি, এগুলো কি? পি মানে হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, তারপরে F1 মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন 1, তারপরে F2 মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন 2। ফিলিয়াল বলতে আমরা অপত্যকে বোঝানো হয়েছে, তাহলে এখানে পি মানে হচ্ছে ফার্স্ট যে জেনারেশনটা আমরা নিচ্ছি যেটাকে পি জনু আমরা বলবো। সংকরায়নের শুরুতে যে দুটো বিশুদ্ধর মধ্যে দুটো বিশুদ্ধ কিন্তু দুটো বিপরীত বৈশিষ্ট্যে, একটা লম্বা একটা বেটে। তারপরে F1 জেনারেশনে যেটা তৈরি হবে সে সংকর তৈরি হবে, যেখানে তোরা পরের প্রসে এইটা এখানটাতে দেখতে পাবি যে আমরা প্রথমে বিশুদ্ধ নিলাম, তারপরে আমরা সংকর পেলাম, সংকরের সাথে আরেকটা সংকর উদ্ভিদকেই আমরা ক্রস করাবো। কেন? আমরা বিশুদ্ধকেও করাতে পারতাম, বিশুদ্ধ লম্বা বা বেটেকে করাতে পারতাম, কিন্তু করাবো না, কারণ আমাদের অনেক ধরনের অপত্য আমরা এখান থেকে পাবো, এখানে ভেরিয়েশন অনেকগুলো পাবো। এই যে প্রকরণ পড়েছিলাম অনেক রকমের, তো এখানেও আমরা অনেক রকমের পাবো, তাই জন্য উনি স্যার মেন্ডেল মানে F1 জেনারেশনে শঙ্করের সাথে শঙ্করই ক্রস করিয়েছিলেন, মানে শঙ্করায়ন ঘটিয়েছিলেন, শঙ্কর উদ্ভিদের শঙ্করায়ন হয়েছিল, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো যেটা খুব ইম্পর্টেন্ট, তোদেরকে আগের দিনই আমি বলেছিলাম যে এই জিনিসটা জানাটা খুব দরকার, ফিনোটাইপ আর জিনোটাইপ ব্যাপারটা কি। ফিনোটাইপ আর জিনোটাইপ, ফিনোটাইপ জিনোটাইপ, জিনোটাইপ বলতে তোরা মাথায় এটা রাখতে পারিস যে জিনগত ব্যাপার, তো জিনটা তো আমরা চোখে উপর দিয়ে কি দেখতে পারি, এই ওর ওই জিন ওর মানে সেটা জিন এরকম কি দেখতে পারি, এরকম নিশ্চয়ই দেখতে পারি না। তো জিনগত ব্যাপার মানে কি, ভিতরের অভ্যন্তরীণ ব্যাপার। আর ফিনোটাইপ মানে এফ দিয়ে তোরা কি বলতে পারিস, ফিগার বলতে পারিস। তো ফিগার মানে আমি বলছি না কোনো এখানে বডি শেমিং টাইপ অফ কিছু, আমি জাস্ট মানে বোঝানোর জন্য তোদেরকে বলছি যে এটা ফিগারের রেসপেক্টে, মানে ভাবতে পারিস যে তার বাহ্যিক গঠনটা কেমন, তাই জন্য এটা ফিনোটাইপ আমরা এফ বলতে পারি, ঠিক আছে, ফিগারের দিক থেকে। আর জিনোটাইপ হচ্ছে জিনগত ব্যাপার বা অভ্যন্তরীণ ব্যাপার সেটা। তো তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল, যেটা বোঝালাম সেটা ক্লিয়ার। তাহলে ফিনোটাইপ মানে হচ্ছে জীবের বাহ্যিক চরিত্রের বৈশিষ্ট্য, আর জিনোটাইপ মানে হচ্ছে অভ্যন্তরীণ জিনগত গঠন। এবার অভ্যন্তরীণ আর বাহ্যিক এর মানে আমাদের কি বোঝানো হয়, কি বুঝি আমরা দেখিনি। ধর 3 রকমের আমরা উদ্ভিদ দেখব। কিরকম উদ্ভিদ? আমরা এখানে দেখেছি বিশুদ্ধ লম্বা, বেটে আর সংকর লম্বা। তাহলে এ হচ্ছে বিশুদ্ধ লম্বা, এ হচ্ছে বেটে আর এ হচ্ছে সংকর লম্বা। এর মধ্যে তোকে যদি আমি বলি লম্বা কারা কারা, তুই তখন বলবি, তোকে জাস্ট জিজ্ঞাসা করছি লম্বাকে, তোদের অত বেশি জানতে হবে না। প্রথমে আমি জিজ্ঞাসা করছি লম্বাকে, তো বলে দিবি যে হ্যাঁ ম্যাম এই যে এই দুজন লম্বা রয়েছে, ব্যাস। আর বেটে কে? একজন। তাহলে আমি বলতে পারি যে এখানে দুজন লম্বা হয়েছে, একজন বেটে রয়েছে। এই যে ব্যাপারটা হলো, এই যে লম্বা দুজন রয়েছে, একজন যে বেটে রয়েছে, সেই যে বাইরের থেকে বুঝছি আমি, সেটাকেই আমি বলবো ফিনোটাইপ। জিনোটাইপ কাকে বলবো? জিনোটাইপ হচ্ছে, এবার আমি তোকে বললাম যে ও লম্বা, কিন্তু মানে কিরকম, ওর হাইটটা কত। লম্বা তো ধর 3 জনে দাঁড়িয়ে রয়েছে, একজন 5'5", ঠিক আছে, 5 ফিট 5 ইঞ্চি, আর একজন ধর 5'6", আর একজন ধর 4'8". এবার তুই সিম্পলি এদের দেখে তো বলে দিলি যে হ্যাঁ ম্যাম এ তো বেটে, এ দুজন লম্বা। বেটে আর লম্বা বুঝেছি,
কিন্তু তুই কিন্তু ওর হাইট মেজার করিসনি। আমি কিন্তু এখানে বলিনি যে সবচেয়ে লম্বাকে, আমি বলছি লম্বাকে পাশাপাশি জাস্ট 5.5 5.6, মানে এটা ডিফারেন্স কি তুই হট করে চোখে দেখে ওরকম করতে পারিস? ওরকম আমরা করতে পারি না। তো যখন এবার আমরা মেজার করলাম তখন আমরা দেখলাম যে এদের তো হাইট ডিফারেন্স আছে, এ বেটে হলে ঠিক আছে, এ তো বেটে ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। এদের মধ্যেও একজন লম্বা একজন বেটে। এটা আমি জাস্ট তোদেরকে বোঝালাম যে আমি আলাদা করে করছি, তার মানে এই নয় যে এ লম্বা এ একটু কম লম্বা, সেটা নয়। এখানে জিনোটাইপ বলতে গেলে যে কে কিরকম লম্বা। এ হচ্ছে বিশুদ্ধ লম্বা, তার মানে এর মা বাবা দুজনেই লম্বা ছিল। এ হচ্ছে বিশুদ্ধ বেটে, মানে বেটে হলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলে তো সে বিশুদ্ধই হবে, তার মানে এর মা বাবা দুজনেই বেটে ছিল। আর এ যে আছে এর মধ্যে আমরা বুঝতে পারছি হয় তার মা বাবা দুজনে শঙ্কর হতে পারে, শঙ্কর লম্বা হতে পারে, একজন বেটে একজন লম্বা হতে পারে, এদের ক্ষেত্রেও সেটা হতে পারে, কিন্তু সেটা হবে না। মানে এটা আমি একদম পুরো পসিবিলিটির কথা বলছি না, এটা একদম আমি ডাইরেক্ট বলছি যে এটা বেটে, দুটো বেটে গাছ থেকে তো আমি বেটেই পাবো। এটাও এরকম থাকবে যে দুটো শঙ্করের সাথে যদি আমি ক্রস করাই তাহলে কি পাবো, তাহলে আমি বেটে পেতে পারি, সেটার কথা বলছি না। একদম বিশুদ্ধ হিসেবে যেটা বলছি যে বেটেই হবে, তাহলে তার মা বাবা দুজন বেটে থাকলে তাহলেই বেটে হবে, দুটো গাছ বেটে থাকলে, এ লম্বা থাকলে তাই লম্বা হচ্ছে। এই যে তোকে বলছি কিরকম কিরকম লম্বা, এই যে ব্যাপারটা কিরকম, হ্যাঁ লম্বা তো বুঝলাম, কিরকম এই যে আসছে যেটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, গাছটা দেখতেই লম্বা, একই ফিনোটাইপ, কিন্তু একটির জিনোটাইপ টিটি বিশুদ্ধ, অন্যটির হচ্ছে শঙ্কর। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি ফিনোটাইপ আর জিনোটাইপে। এইখানে হচ্ছে আমরা এটা চেকার বোর্ডটা করেছি, মানে জাস্ট ফিনোটাইপ আর জিনোটাইপ বের করেছি। তোদের জাস্ট এইটুকু তোরা এখন দেখ, যেহেতু আমি এক শঙ্কর জনন দ্বিশঙ্কর জনন পড়াবো, তো জাস্ট এইটুকু পোর্শন গুলো দেখে নে কি কি তৈরি হয়েছে। এই যে একটা বিশুদ্ধ খর্বাকার, একটা লম্বা হয়েছে, আর দুটো রয়েছে হচ্ছে শঙ্কর লম্বা। তো এবার আমি যদি তোদের ফিনোটাইপ জিজ্ঞাসা করি তখন বলবি যে লম্বা তিনটে হয়েছে, একটা বেটে হয়েছে, তাহলে তখন আমার ফিনোটাইপ হবে হচ্ছে 3:1, আমার ফিনোটাইপ হবে 3:1, স্বাভাবিক। কিন্তু তোদেরকে যদি বলি কিরকম লম্বা কিরকম বেটে, তখন বলবি যে একটা বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা, একটা বিশুদ্ধ বেটে, তাহলে তখন তোর জিনোটাইপ এইটা কি, এটা হচ্ছে আমাদের জিনোটাইপ। ঠিক আছে, এটা আমাদের জিনোটাইপ। তাহলে জিনোটাইপ এরকম হবে, ফিনোটাইপ এটা হবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে এটা। নেক্সট, আচ্ছা এবার হচ্ছে আমরা যে এই যে যাচ্ছি এক শঙ্কর জনন ব্যাপারটাতে, শঙ্করায়ন তো ঘটালো, আমরা জানি যে স্যার মেন্ডেল পিজাম স্যাটাইভাম মানে মটর গাছের উপর করেছিলেন। এই যে মটর গাছের উপরে যে, মানে মটর গাছের উপর যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, ওই ফুলগুলো কেমন ধরনের তোরা জানিস যে আমরা ফুলগুলো কিন্তু কিরম টাইপের সেটা আমরা পড়েছি। কিরকম ফুল কি হয়, উভলিঙ্গ ফুল হয় আর একলিঙ্গ ফুল হয়। উভলিঙ্গ ফুল বলতে একটা ফুলের মধ্যে পুংকেশর গর্ভকেশর দুটোই থাকে, মানে মেল ফিমেল দুটোরই রিপ্রোডাক্টিভ অর্গানটা থাকে। আর যাদের দুটো আলাদা থাকে, যেরকম ধর কুমড়ো ফুলে আলাদা করে পুরুষ ফুল হয়, আলাদা করে স্ত্রী ফুল হয়, জবা গাছের ফুলে যেরকম উভলিঙ্গ হয়, সেরকমই মটর গাছও কিন্তু উভলিঙ্গই। ঠিক আছে, উভলিঙ্গ ফুল। এবার উনি ওনার যখন কাজ করেছেন বা এক্সপেরিমেন্ট করেছেন, উনি অনেক কিছু এখানে দেখেছেন। উনি শুধু এক শঙ্কর জনন তো ঘটাননি, উনি দ্বিশঙ্কর জননও ঘটিয়েছিলেন। তো তার কিছু কিছু জিনিস আমরা দেখে নিই। প্রথমে তো এক শঙ্কর জননী শুধু উচ্চতার নিরিখে দেখেছি, এখানে আরো অনেক বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখতে পাবো। চল দেখি তাহলে কি। তো উনি যে পরীক্ষা করেন তার মধ্যে কিন্তু প্রথমে যেটা আমরা দেখতে পাবো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ। তার মানে উনি এইটার উপরেই নজর দেন যে যাতে বিপরীত বৈশিষ্ট্য হয়, সেম বৈশিষ্ট্যের আমি না নিই। আমি তোদেরকে প্রথমেই বললাম লম্বা লম্বা গাছ নিলে লম্বাই গাছ হবে, তো উনি চেয়েছিলেন বিপরীত বৈশিষ্ট্যগুলো নিতে। এবার উনি কি কি জিনিস পিক করেছিলেন সেগুলো হচ্ছে ফুলের রঙের মধ্যে উনি বেগুনি ফুল আর সাদা ফুল নেন, তাহলে দুটো আলাদা কালারের ফুল হলো। বীজের আকার অলরেডি তোদেরকে বলে দিলাম, আকার আর রং হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত নেন। মটর ফুলের বৈশিষ্ট্য আর মেন্ডেলের কৌশল, উনি এই যে উভলিঙ্গ ফুলগুলো যে নিলেন, মটর ফুল মূলত উভলিঙ্গ ফুল হয়। এবার তাদের মধ্যে কি হবে, স্বপরাগযোগ ঘটবে। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ ব্যাপারটা কি
তোরা অলরেডি জননে নিশ্চয়ই পড়েছিস, আমরা রিভিশন করব তখন আবার পড়বো। স্বপরাগযোগ মানে সেলফ পলিনেশন, আর ইতর পরাগযোগ মানে হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। সেলফ মানে কি, একটা ধর গাছ, একটা গাছ রয়েছে, ধর এটা আমি ধরে নিলাম যে জবা ফুলের গাছ আমার আছে বাড়িতে, নিশ্চয়ই সবারই মোটামুটি জবা ফুলের গাছ দেখতে পাস। তো জবা ফুলের গাছে কি হয়, ও তো হচ্ছে উভলিঙ্গ মানলাম, তো ওর এখানে আরেকটাও ফুল হয়েছে, ধর একটা গাছে দুখানা ফুল হয়েছে, এরকম দুটো ফুল হয়ে রয়েছে। তো জবা ফুলের আমি বললাম যে উভলিঙ্গ ফুল মানে পুংকেশর স্ত্রীস্তবক একসাথে রয়েছে। এবার যখন এর পলিনেশনটা হবে, পরাগযোগ ঘটবে, তাহলে এই ফুল থেকে এই ফুলের মধ্যে হতে পারে, হতেই তো পারে, এর মধ্যেই হলো, এর পরাগ রেণুগুলো এর মধ্যেই গেল, এই স্ত্রীস্তবকের ভিতরে গেল, তারপরে পরাগযোগ ঘটলো, নিষেক ঘটলো, যেরকম হয় সেটা হলো। বা এই ফুল থেকে এই ফুলটাতে যেতে পারলো, সেটাও হতে পারে। ইতর পরাগযোগটা অনেক পরে হবে, ইতর পরাগযোগও হতে পারে, ওদের এই রেণুগুলো উড়ে উড়ে বা কোনো পাখির গায়ে গিয়ে পড়ে আর একটা জবা গাছের মধ্যে গিয়ে রইল, সেটাও হতে পারে। কিন্তু মেইনলি যেটা হয় সেটা তো সেলফ পলিনেশন, মানে স্বপরাগযোগ হওয়ার চান্সটা অনেক হাই থাকে, তাই না? কিন্তু উনি কি করলেন, স্যার মেন্ডেল এখানে করলেন একটা কৃত্রিম পদ্ধতিতে স্বপরাগযোগটা রুখে দিলেন, নিজের ইচ্ছা মতো বৈশিষ্ট্য পেতে ফুলগুলোর মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। এবার বলবি যে তাহলে স্বপরাগযোগ কেন রুখে দিলেন, কেন ইতর পরাগযোগ ঘটালেন? স্বপরাগযোগ রুখেছেন তার কারণ হচ্ছে উনি শুদ্ধ বৈশিষ্ট্যে চাইছেন, মানে একটা পুরো লম্বা হবে, একটা পুরো বেটে হবে, বা একটা ফুল পুরো বেগুনি ফুলই নেব, আমি একটা সাদা ফুলই নেব। স্বপরাগযোগ ঘটছে মানে সেখানে তো মিলে যাচ্ছে। ইতর পরাগযোগে উনি আলাদা আলাদা মানে সেপারেটলি করতে পারবেন, ঠিক আছে, কিন্তু স্বপরাগযোগে তো সেটা হবে না। স্বপরাগযোগ ঘটছে মানে একটা ফুলের এই যে রেণুগুলো গিয়ে সেই ফুলের মধ্যেই পড়ে যাচ্ছে। তো স্বপরাগযোগ ঘটলে তো উনি যে এরকমটা চাইছেন, এই যে প্রথমে একটা বিশুদ্ধ আর একটা বিশুদ্ধ তাদের সাথে ক্রস করাচ্ছেন, যে সংকরটা তৈরি হচ্ছে, তো প্রথমেই তো সংকরিত হয়ে যেতে পারে, তাই জন্য উনি প্রথমে স্বপরাগযোগটা আটকে ইতর পরাগযোগ করালেন। এবার ইতর পরাগযোগটা কিভাবে করালেন, উনি যখন মানে যে কৌশল কৃত্রিম পর্যায়ে করেছিলেন, তো চিমটির সাহায্যে কিছু ফুলের পুংকেশর গুলো তুলে সেটাকে স্ত্রী ফুলে স্থানান্তরিত করে। পুংকেশর তুলে স্ত্রী ফুলে স্থানান্তরিত করা মানে সে যখন বাচ্চা অবস্থায় পুরো পরিণত হয়নি, পুংকেশর গুলোকে যদি বাদ দিয়ে দিই, এটার যদি এই পুংকেশর গুলো না থাকে, তাহলে এটা শুধু স্ত্রীস্তবক থাকলো, তাহলে স্ত্রীপুরে পরিণত হলো। এবার আমরা দেখব যে উনি কিভাবে কৃত্রিম পরাগযোগটা ঘটিয়েছিলেন। ধর আমরা ফুলের ব্যাপারে যদি দেখি, প্রথমে যে প্রসিডিওরটা আমরা দেখছি সেটা হচ্ছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন, ইমাসকুলেশনে কি হয়, পুংকেশর গুলো অপসারিত করা হয় যখন বাচ্চা অবস্থায়, যখন পরিণত হয়নি। তাহলে পুংকেশর অপসারিত হলো মানে কি হলো, স্ত্রী ফুল হয়ে গেল এটা। তো এই যে স্ত্রী ফুল হয়ে গেল, ইমাসকুলেশন, এটা কিভাবে মনে রাখবি, যে এখানে অনেক সময় গুলিয়ে যায় যে পুংকেশর অপসারিত করে স্ত্রীতে পরিণত করছে। তো ই ফর এলিমিনেশন আমরা বলতে পারি, ই ফর এলিমিনেশন। মাস্কিউলেশন মানে ধর মাস্কুলিন ফেমিনাইন, মাস্কুলিন আমরা পুরুষদের ক্ষেত্রে, ফেমিনাইন মহিলাদের ক্ষেত্রে করি। ইমাস্কুলেশন মানে এরকম ভাবতে পারি যে এলিমিনেট হয়ে যাচ্ছে, যে পুরুষ যে জায়গাটা সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে, পুংকেশর গুলোকে আমরা এলিমিনেট করে দিচ্ছি, তাহলে সে স্ত্রী হয়ে যাবে। ইমাস্কুলেশন হলো। নেক্সট হচ্ছে পরাগরেণু স্থাপন। উনি কিন্তু ব্রাশের সাহায্যে সাদা ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করে বেগুনি ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন। এখান থেকে আবার কি করলো, সাদা ফুল থেকে পরাগরেণুগুলোকে নিল, নিয়ে বেগুনি ফুলের গর্ভমুণ্ডের মধ্যে স্থানান্তরিত করলো। এবার পরাগযোগ হয়ে গর্ভাশয়টি ফলে পরিণত হবে, আর তারপরে যে বীজ হবে সে F1 জেনারেশন মানে প্যারেন্টাল জেনারেশন থেকে যে ফিলিয়াল জেনারেশন F1 জনুতে বেগুনি রঙের ফুলযুক্ত অপত্য সৃষ্টি হয়। এবার এই যে বেগুনি রঙের ফুলযুক্ত অপত্য সৃষ্টি হয়, এর মানে কি, তার মানে একটা বেগুনি ফুল একটা সাদা ফুল নিচ্ছে, কিন্তু যখন ওদের ক্রস করছে তখন বেগুনিই আসছে, সাদা আসছে না, তার মানে বেগুনিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাই তো? প্রকট বলেই তো প্রকাশ পাচ্ছে, না হলে তো প্রকাশ পেত না। তাহলে সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন, এ হচ্ছে প্রকট, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট আমরা যাব, উনি যে এই এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন তাতে উনি কিন্তু সাকসেসফুল হন। আমরা কিন্তু তার জন্যই বুঝতে পারি যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে বৈশিষ্ট্য যাচ্ছে। কেন সাকসেসফুল হয়েছিলেন? প্রথম হচ্ছে সীমিত বৈশিষ্ট্য নির্বাচন। উনি প্রচুর বৈশিষ্ট্য নিয়ে নিয়েছে এমনটা নয়, উনি কিন্তু একজোড়া বা দুজোড়া বিপরীত চারিত্রিক মানে বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়েছিল যাতে নিখুঁত হয় ব্যাপারটা। সেকেন্ড, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ এবং লিপিবদ্ধকরণ। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ, অনেকগুলো জেনারেশন উনি কিন্তু দেখেছেন, অনেকগুলো জেনারেশন, P1 জেনারেশন থেকে F1 F2, মানে ধর তো ঠাকুমা দাদু মা বাবা তুই, এই যে এতটা উনি দেখেছেন এবং লিপিবদ্ধকরণ করেছেন সঠিকভাবে, ফলে গাণিতিক অনুপাতের ভিত্তিতে কিন্তু সূত্র যে নির্ধারণ হয়েছিল সেটাই সুবিধা হয়। আমরা কিন্তু যে ল গুলো দেখবো, পৃথকীভবন, তারপর স্বাধীন সঞ্চালন, এইগুলো উনি ভালোভাবে দিতে পেরেছিলেন। নেক্সট, বিশুদ্ধ উদ্ভিদ নির্বাচন, যেটা পি জেনারেশনে, সেখানে উনি বিশুদ্ধ উদ্ভিদ নির্বাচন এই জন্য করেছিলেন যাতে তারপরে সংকর আসে এবং সংকরের সাথে সংকর মেলালে আরো আমরা অনেক রকমের ভ্যারিয়েশন দেখতে পাবো। ঠিক আছে, আর তারপরে হচ্ছে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, মানে হচ্ছে বেশি সংখ্যায় উদ্ভিদের বংশগতি বিশ্লেষণ করেছিলেন। অনেকগুলো সংখ্যায় দেখতে পাবি, অধিক সংখ্যা অপত্যের বৈশিষ্ট্য যাচাই করে তবেই কিন্তু উনি একটা প্রপার ল দিতে পেরেছিলেন, ফেনোটাইপ জেনোটাইপ বৈশিষ্ট্যগুলো দিতে পেরেছেন। ক্লিয়ার? মেন্ডেলের কারণ, যে মেন্ডেলের সাফল্যের কারণ। নেক্সট আমরা যাব হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো তোদেরকে বললাম, যে বৈশিষ্ট্যগুলো আমরা দ্বিসংকর জননে ভালোভাবে দেখতে পাবো বা বুঝতে পারবো। অনেকগুলো বৈশিষ্ট্য, মানে দ্বিসংকর জনন তো ধর ওই হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত নিয়ে, সেরকম প্রচুর বৈশিষ্ট্য আছে যেটা আমাদেরকে পড়তেই হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখবো এখানে। কিরকম? দৈর্ঘ্য হিসেবে প্রকট আর প্রচ্ছন্ন, এটা কিন্তু প্রকট আর প্রচ্ছন্নর ভিত্তিতে আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, প্রকট আর প্রচ্ছন্ন। তাহলে প্রকট যে হবে সে হচ্ছে কি হবে? লম্বা। বেটে হচ্ছে প্রচ্ছন্ন। ফুলের অবস্থান কাক্ষিক, কক্ষতে অবস্থান করে, আর এটা প্রান্তে। ঠিক আছে, একদম মানে কাক্ষিক অবস্থায় হচ্ছে প্রকট হয়, আর প্রান্তে একদম উপর দিকটাতে যেটা হয় সেটা কিন্তু প্রচ্ছন্ন হয়। বীজের আকার গোলাকার হলে সেটা হচ্ছে প্রকট, প্রচ্ছন্ন হচ্ছে কুচকানো টাইপের, এই যে এরম এরম রয়েছে। আর এটা হলুদ রঙের হয়, এটা সবুজ রঙের হয় কালার হিসেবে। যদি বীজের আকৃতি মানে শুটির যে মটরশুটি যে হয়েছে সেটা এরকম ভাবে ফোলা মতো হয়, আর এটা কুচকানো টাইপের হয়, দেখতে পাচ্ছিস। এটা হচ্ছে সবুজ রঙের হয়, এটা কিন্তু হলুদ রঙের। এইটা আর এটা মনে রাখবি, এই দুটো কালারে গুলিয়ে যায়। ঠিক আছে, সবুজ হয় আর এটা হলুদ রঙের হয়, যে প্রচ্ছন্ন। আর যদি বেগুন ফুলের ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু এই যে বেগুনি সাদা হচ্ছে প্রচ্ছন্ন, আর এটা বহির্মুখী, এটা অন্তর্মুখী। বহির্মুখী মানে বাইরের দিকে, অন্তর্মুখী মানে ভিতরের দিকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়াটা কতটা জরুরি আই হোপ তোরা বুঝতে পারছিস, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়, ভালো মতো কোয়েশ্চেন দেয়। তো আমরা যেগুলো সলভ করব, সলভ করতে করতে দেখবো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখানে দেখবো। আর দুটো জিনিস এখানে যেখানে পড়ানো হয়েছে মানে লিখেছি আর কি, জেনেটিক্স, আমি তোদেরকে প্রথমেই বললাম যে আমরা জেনেটিক্স পড়ছি, তো এই জেনেটিক্স শব্দটি কে প্রবর্তন করেন? সেটা হচ্ছে বেটসন। ঠিক আছে, বেটসন 1906-এ। আর জিন যে শব্দটা আগের দিনকে ক্লাসে তোদেরকে জিনের ব্যাপারে বলেছি, সেটা যে প্রবর্তন করে সেটা হচ্ছে জোহানসেন। ঠিক আছে, 1909-এ। আচ্ছা, নেক্সট আমরা দেখবো, আমি একটুখানি এটা ঠিক করে নিই, দাঁড়া। আচ্ছা, নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেন। তোদেরকে আগেই বলেছিলাম যে আমরা প্রচুর কোয়েশ্চেন এখানে সলভ করব, তো সেগুলো আমরা দেখে নিই যে এখানে কি কি কোয়েশ্চেন আছে। অলরেডি এর মধ্যে কতগুলো কিন্তু আমরা করে ফেলেছিলাম। হ্যাঁ, আজকে দেখ, প্রদত্ত কোণ দুটিকে মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন। এবার বলবি যে এটা তো খুব ইজি ব্যাপার, এটা জাস্ট পড়ে নেব, মনে থাকবে, হয়ে যাবে। কিন্তু আমি বলবো এরকম কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করবি যাতে টাইমটা তোদের খুব সেভ হয়। টাইম কিভাবে সেভ হবে আমি এখানে দেখাচ্ছি। প্রথমে দেখ পড়লি প্রচ্ছন্ন, তোকে মনে রাখতে হবে রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স এখানে থাকবে। ফুলের বর্ণ বেগুনি, বেগুনি দেখেই বুঝে যাবি যে না এ প্রচ্ছন্ন নয়, এ প্রকট। আমি দেখবোই না, পুরোটা পড়বোই না। ফুলের অবস্থান কাক্ষিক, পড়বো না। সেকেন্ড যাবি, তাহলে মানে এই অপশন হবে না। সেকেন্ড যাবি কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, মানে বেটে।
আর তাহলে এইটা তাহলে প্রচ্ছন্ন, তার মানে এর পরেরটা পড়ি, তাহলে পরিণত বীজের আকার, পরিণত বীজ, বীজ বলেছে, ঠিক আছে, সেটার আকার হচ্ছে কুঞ্চিত। তাহলে এইটা আমার অপশন, দুটোই মিলে যাচ্ছে। পরের দুটো চেক কর, যেটা তোরা পড়বি না, পরীক্ষার হলে পড়বি। পরিণত বীজের আকার গোল হবেই না। ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, এই লম্বা কখনো হতে পারে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে না। তার মানে আমার সেকেন্ড অপশন কারেক্ট। তাহলে একবারেই হয়ে গেল, আমাকে এতটা পড়তেই হলো না, দেখতেই হলো না। তুই কিন্তু অনেক টাইম সেভ করে ফেললি, এখানে প্রচুর টাইম সেভ করলি। এই প্রত্যেকটা সেকেন্ড সেভ করা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার সময়। নেক্সট আমরা এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি, এটা করে ফেলেছি, তারপরেরটায় আমরা চলে যাব। জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জেনেটিক্স, ঠিক আছে, মনে রাখবি জিন জেনেটিক্স দুটোর মধ্যে কিন্তু ভুলেও গোলাস না। জেনেটিক্স করে হচ্ছে বেটসন, আর জিন করে হচ্ছে জোহানসেন। তার মানে এটাই কি হবে? বেটসন হবে। হলো। মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত, মানে কালার, ফুলের কালার সংক্রান্ত প্রকট আর প্রচ্ছন্ন গুণগুলি কি? এটাও ভালো করে দেখ। প্রকট প্রচ্ছন্ন, যখন ম্যাথসে কোনো কিছু রেশিওতে করিস, ধর তোদেরকে বললো ফাদার আর সনের রেশিও, এজের রেশিও কি হবে? ধর এটা 3:2 হচ্ছে, ঠিক আছে, মানে ফাদার 3 বেরিয়েছে, সনের 2 বেরিয়েছে। তোর কোয়েশ্চেনে দুটোই থাকবে, একটা 3:2 ও থাকবে, একটা 2:3 থাকবে। তো দুম করে যদি এটাতে ক্লিক করে দিস, মানে টিক করে দিস, ব্যাস ওখানে 0, লাড্ডু পেয়ে যাবি। বললাম কিছু পাবি না। তোকে ফাদার ইজ টু সন জিজ্ঞাসা করেছে, তুই সন ইজ টু ফাদার করছিস, তোকে কেন নাম্বার দেবে কিসের জন্য? ইয়ার কি নাকি এগুলো? এসব হয় না, ঠিক আছে। তো আমরা এখানে কি করব? আমাদের প্রকট প্রচ্ছন্ন, প্রকট প্রচ্ছন্ন এরকম ভাবে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখে নি, বেগুনিটা কি প্রকট? হ্যাঁ প্রকট। ফুলের বর্ণের ক্ষেত্রে প্রচ্ছন্নতে সবুজ দিয়েছে, সবুজ কোনো কালারই হয় না। বেগুনি আর সাদা, বেগুনিটা হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন, ব্যাস শেষ। অপশন এখানেই হয়ে গেল, আমাদের টিক হয়ে গেল, এই যে বেগুনি সাদা হয়ে গেল। হলো, আর অন্য কিছু পড়বো না। চল নেক্সট, এটা হয়ে গেছে। মটর উদ্ভিদের ফুল হলো একলিঙ্গ? না, স্বপরাগী। একলিঙ্গ সবার দুটোই দিয়েছে, তাহলে একলিঙ্গ তো হবে না, উভলিঙ্গ। উভলিঙ্গ ইতর পরাগী প্রথমেই হবে না, উভলিঙ্গ। আর উভলিঙ্গ হলেই সেটা স্বপরাগযোগ ঘটবে, তাহলে উত্তর হবে হচ্ছে উভলিঙ্গ আর স্বপরাগী। কোথায় আছে? ঘ। এটা হচ্ছে অ্যান্সার। হলো। নেক্সট পড়ে নিয়েছি, নেক্সট পড়ে এটাও পড়ে নিয়েছি। তাহলে এখানে অনেকগুলো আমরা কোয়েশ্চেন সলভ করলাম, কিরকম টাইপের আসতে পারে তোদের দেখালাম, এরকম ধরনের কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট আমরা যাব হচ্ছে এই যে মেন যে টপিকটা, যেটার ব্যাপারে আমি তোদেরকে বলছিলাম, আর আসছি কোয়েশ্চেনও আসছি, ভালো মতো দেখবো কি দেখি। মেন্ডেলের এক সংকর জনক মনোহাইব্রিড ক্রস আমরা এখানে দেখবো। এক সংকর জনন মানে বিপরীত চরিত্রের বৈশিষ্ট্য, মানে উচ্চতাই নেব কিন্তু লম্বা আর বেটে নেব, ঠিক আছে। তাহলে লম্বা আর বেটে মানে একই মানে একই প্রজাতির একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জীবের মধ্যে যে সংকরায়ন ঘটাবো সেটাকে মনোহাইব্রিড বা এক সংকর জনন বলে। আর স্যার মেন্ডেল মনোহাইব্রিড ক্রস করানোর জন্য উনি কিন্তু 120 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া একটা বাগানে 34 খানা বিশুদ্ধ প্রজাতির মটর গাছ কিন্তু লাগান, এবং সবকটা ভ্যারাইটি এই যে খাঁটি বা বিশুদ্ধ ছিল, খাঁটি ছিল সবকটা যে ভ্যারাইটি ছিল, সেটা বেটে হোক লম্বা হোক, সংকর কেউ ছিল না মোট কথা। ওকে, নেক্সট এবার হচ্ছে আমরা এক সংকর জনন পুরো চেকার বোর্ড কি হচ্ছে না হচ্ছে দেখবো। বইতে দেখবি এক গাদা গাদা করে এখানে লেখা, এখানে একটা বোর্ড দেওয়া, ওগুলো দেখে মনে হবে যে বাপরে কি না কি লেখা রয়েছে, ওখানে কিছুই লেখা নেই। আমরা এখানে আমাদের স্টাডি মেটেরিয়াল আছে, আমরা দেখবো, আমরা পড়বো, আমরা ইজিলি বুঝবো, আমাদের কাছে কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকবে, আমাদের ওগুলো কিছু ভাবার দরকার, ঠিক আছে। তো প্রথমে দেখ কি হয়েছে, মানে এই পরীক্ষার জন্য যে এক্সপেরিমেন্টটা করেছেন উনি বিশুদ্ধ জিনিস নেন। বিশুদ্ধ হচ্ছে খর্বাকার, যেটা বিশুদ্ধ সম্পন্ন নিয়েছিল, আর একটা হচ্ছে দীর্ঘাকার, মানে লম্বা আর বেটে নেয়, দীর্ঘাকার আর খর্বাকার। টি আর টি কোনটাকে কি রিপ্রেজেন্ট করে আগের দিন বলে দিয়েছি। পরীক্ষা শুরু করার আগে স্ত্রী ফুল হিসেবে যেটাকে নির্বাচন করেছিলেন সেটার থেকে কি করেন? অপরিণত অবস্থায় পুংকেশর গুলোকে বিচ্ছিন্ন করে, যেটাকে আমরা কি বলি? ইমাস্কুলেশন, ঠিক আছে, পুংকেশর গুলোকে সরিয়ে ফেলে। এবার উনি কি করেন? যাতে স্বপরাগযোগ ঘটার সম্ভাবনা না থাকে। তাহলে প্রথম অবস্থায় উনি স্বপরাগযোগ ঘটাচ্ছেন না, উনি ইতর পরাগযোগ ঘটাচ্ছেন। স্বপরাগযোগ তো উনি F1 এ ঘটাবেন, কারণ ওখানে ওই যে সংকটটা হবে তাকে উনি ছেড়ে দেবেন, সে নিজের সাথেই নিজে করবে। তাহলে এখানে আলাদা আলাদা আমার চাই, একই রকমের চাই না।
একটা লম্বা গাছ চাই, একটা বেটে গাছ চাই। আই গেস তোদের কাছে পুরো ক্লিয়ার যে ইমাস্কুলেশন কেন করছেন, কেন করে উনি দুটো আলাদা মানে স্বপরাগযোগটা বন্ধ করছেন, স্বপরাগযোগ করতে দিচ্ছেন না। উনি আলাদা চান, আলাদা বৈশিষ্ট্য, উচ্চতার নিরিখে একটা লম্বা চান, একটা বেটে চান, আলাদা বৈশিষ্ট্য চান। ক্লিয়ার? এরপরে কি হবে? পুরুষ ফুলের পরিণত পুংরেণুগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করবে, সেটা আমরা বললাম, মানে স্থানান্তর করবে। এবার কি হয়, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটাবেন। আমরা এবার চেকার বোর্ডে দেখে নিই। তো প্রথমে উনি কি করছেন, প্রথমে এটা যেটা করবেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ টিটি আর বিশুদ্ধ বেটে মটর গাছ, এখানেও আমরা ছোট ছোট করে করতে থাকি, কি প্রবলেম আছে? এখান থেকে গ্যামেট এলো, গ্যামেট মানে কি, যে জননে অংশগ্রহণকারী বিশেষ কোষ, ঠিক আছে? এই যে গ্যামেট এলো, মায়ের থেকে এলো, বাবার থেকে এলো, ধরে নি কেউ একজন মা বাবা। তারপরে যেটা হলো, সংকর লম্বা তৈরি হলো। সংকর লম্বা এই দুটো যখন মিক্স হবে তখন এটা যে তৈরি হচ্ছে, স্যার দেখছেন যে এটা লম্বাই হচ্ছে কিন্তু এ সংকর। উনি দেখতে পেয়েছেন তো প্রথমে যে ও লম্বা হচ্ছে, তাই জন্যই তো বারবার করে বলছি যে প্রকটটা হচ্ছে ওইখানে লম্বা, কারণ উনি দেখছেন যে দুজনকে মেলালে লম্বাই গাছ তৈরি হচ্ছে, কিন্তু তার জিন ভিতরে অন্য কেউ একটা চুপ করে বসে রয়েছে। এবার কি হলো, এই যে প্রথমে উনি স্বপরাগযোগটা বন্ধ করলেন, বন্ধ করে যে ইতর পরাগযোগ ঘটালেন, তারপরে যে তৈরি হয়েছে এখানে সংকর লম্বা, তার মধ্যে স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ ঘটানোর আর কিছুই না, বেসিক্যালি কোনো প্রাণী হলে তাকে সেম টাইপের প্রাণী দিতে হয়, যেটা আমরা গিনিপিগের ক্ষেত্রে দেখব। কিন্তু যখন আমরা এখানে দেখব, এখানে দেখছি যে এ তো নিজেই নিজের পরাগযোগ ঘটাতে পারছে একই গাছে, তাহলে আমার আর একটা অন্য গাছ আনা তো কি দরকার? এ নিজের কাছেই নিজেই পরাগযোগ ঘটাচ্ছে। তাহলে এই যে দেখ এইরকম একটা সাইন দিয়েছে, তাহলে সংকর লম্বার মধ্যে স্বপরাগযোগ ঘটলো। এই যে স্বপরাগযোগটা ঘটছে, এবার আমি একটা জিনিস দেখাই, স্বপরাগযোগ এখানে আমরা ভালো করে দেখিনি, দুটো গ্যামেট পাবো, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট মা থেকে, আবার বাবার থেকেও এরকম এরকম গ্যামেট পাবো, দু ধরনের। এবার এদের মধ্যে ক্রস হচ্ছে, এটা তো F1 জেনারেশনে গেল, যখন F2 জেনারেশন আসবে কি করব, এরকম ক্রস হয়, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ক্রস হয়, এইটি এর সাথে আবার এইটি, আবার এইটি এর সাথে এইটি হলো, আর লাস্টে এইটি এর সাথে এইটি হলো। এই যে আমরা পেলাম, এবার আমরা F2 জেনারেশন পেলাম। F2 জেনারেশনে আমরা কি দেখছি, একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা আর একটা বেটে হলো, পেয়ে গেলাম আমরা তিনটে লম্বা, একটা বেটে, একটা বিশুদ্ধ লম্বা আর দুটো সংকর লম্বা আর একটা হচ্ছে বেটে। এবার দেখ, এই যে আমরা যখন পেলাম তখন আমাদের বোর্ডটা ঠিক এরকম ভাবে তৈরি হয়। কিরম ভাবে আমরা বোর্ডটা লিখি সেটা এখানে দেখাচ্ছি। এই যে একদিকে মায়ের লিখবো, একদিকে বাবার লিখবো, ধর এটা মা এটা বাবা, এরকম করে লিখছি। তো এখানের এইটি মানে গ্যামেট গুলো লিখছি, এইটি গ্যামেট গুলো লিখছি, তাহলে এখানে টিটি হবে, টিটি হবে, আবার টিটি হবে, আবার টিটি হবে। এই হয়ে গেল আমাদের বোর্ড, আর কিছু নেই বোর্ডের মধ্যে, এই আমাদের হয়ে গেল বোর্ড। এবার এখান থেকে ফিনোটাইপ আর জিনোটাইপের আমরা অনুপাত দেখব। ফিনোটাইপ যদি বাইরের দিক থেকে দেখিস, ফিগারের দিক থেকে তিনটেই লম্বা হচ্ছে, তাই 3:1 একটা বেটে, এটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও। আর যদি জিনোটাইপিক রেশিও দেখিস তাহলে একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা, একটা বিশুদ্ধ বেটে, ব্যাস ক্লিয়ার, শেষ, এখানে কাজ শেষ হয়ে গেল। কি আছে এর মধ্যে এত কিছু, এই যে বইতে এত কিছু লেখা আছে একটার পর একটা, তো এইটা যদি বুঝে নিস আর কি থাকবে, এখানে কিছুই থাকবে না, হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে, মেন্ডেল এই ব্যাপারটা থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। এই যে আমরা এখানে দেখতে পেলাম, এই যে পুরো ঘটনাটা ঘটছে, এখান থেকে উনি একটা সিদ্ধান্তে আসেন। কি সিদ্ধান্ত? উনি ওনার প্রথম সূত্রটা মোট কথা আবিষ্কার করেন। উনি দেখছেন যে যখন এইগুলোকে উনি ফ্যাক্টর হিসেবে ধরেছেন, ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর যখন মায়ের থেকে বাবার থেকে আসছে, মানে পৃথক অবস্থাতে অবস্থান করছে, অস্তিত্ব রেখে পাশাপাশি অবস্থান করা সত্ত্বেও একটা আর একটার সাথে মিশছে না, যখন এই যে এইটি আর এইটি এলো, ওরা ক্রস করলো, ওদের থেকে এই যে এটা হলো, হয়ে যাচ্ছে লম্বা, কিন্তু একজন আরেকজনের ঘাড়ে চেপে বসছে না, মানে লাইক এরকম তো আর হয়ে যাচ্ছে না দেখতে, এরকম কি হচ্ছে, এরকম হচ্ছে না, তার মানে আলাদা আলাদা বসছে দুজন পাশাপাশি।
তাহলে আলাদা অস্তিত্ব নিয়ে যখন বসছে, ওদের অস্তিত্ব যখন পাশাপাশি অবস্থান করে, পরবর্তী যৌনর ফ্যাক্টরগুলি গ্যামেট তৈরির মাধ্যমে পুনরায় পৃথক হয়ে গিয়ে নিজের অস্তিত্ব প্রকাশ করে। আবার যখন এটার থেকে গ্যামেট তৈরি হচ্ছে, এই যে এর মধ্যে যে পরাগযোগটা ঘটলো, স্বপরাগযোগ, আবার গ্যামেট গুলো, চারটে গ্যামেট আলাদা হলো, এক্ষুনি দেখালাম চারটে গ্যামেট আলাদা হলো, আবার তারা নিজেদের মধ্যে মিলে গিয়ে নিজের নিজের মতো তৈরি করছে। এর থেকেই উনি সিদ্ধান্তে আসেন যে প্রথম সূত্র অর্থাৎ পৃথক ভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা আমরা পেয়ে গেলাম যে ফ্যাক্টর গুলো একসাথে থাকা সত্ত্বেও, তারা মিশে যাওয়া সত্ত্বেও পাশাপাশি বসে নিজেদের অবস্থান বোঝাচ্ছে এবং কি করছে, আবার নতুন মানে পরবর্তী যৌনতে ফ্যাক্টর গুলো গ্যামেট তৈরির মাধ্যমে পুনরায় পৃথক হয়ে গিয়ে নিজের অস্তিত্বকে প্রকাশ করছে। তাহলে এটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবনের সূত্র। আর যে জিনিসটা আমরা আর একটা দেখবো, যে সূত্র ছাড়া একটা সিদ্ধান্ত পাওয়া যায় যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য যৌনতে বহিঃপ্রকাশ ঘটে প্রকট বৈশিষ্ট্যের। তাই জন্য এটাকে আমরা প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স বলে থাকি। ল অফ ডমিনেন্সটা মনে রাখবে, ঠিক আছে। F1 জেনারেশনে যেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য পাচ্ছে, সংকর লম্বা হচ্ছে কিন্তু সে প্রকট, আমরা জানি কেন, কি কারণে, কোথা থেকে, সব আমরা পড়ে নিয়েছি। সেটাকে আমরা বলবো হচ্ছে ল অফ ডমিনেন্স বা কি বললাম, প্রকটতার সূত্র। হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে গিনিপিগের ব্যাপারটাও সেম সেম কেস, আলাদা কিছু নেই। এখানে কি নিয়েছেন, ক্যারেক্টারটা আমাদের দেখাটা জরুরি। সেটা হচ্ছে একটা কালো নিয়েছে আর একটা নিয়েছে হলো সাদা। আর এদের প্রত্যেককেই P1 জেনারেশনে কিন্তু বিশুদ্ধ অবস্থাতে নেওয়া হবে। এবার বিশুদ্ধ অবস্থাতে যখন নিচ্ছে, আমরা ডিনোট করছি, ধর এটাকে ক্যাপিটাল বি দিয়ে, এটাকে স্মল বি দিয়ে, দুটো আলাদা ডিনোট করলাম। এর থেকে আবার গ্যামেট পেলাম, গ্যামেটের মধ্যে ক্রস করানো হচ্ছে, ক্রস করে যেটা তৈরি হবে তারা কি তৈরি হবে, সংকর তৈরি হবে। যখন F1 জেনারেশনে সংকর আসছে, এরকম একটা গিনিপিগ, এর তো আর স্বপরাগযোগ ঘটবে না, তখন কি করা হবে, এরকমই আর একটা গিনিপিগকে আনা হবে যেও সংকর। এবার এদের মধ্যে আবার সেই চারটে গ্যামেট তৈরি হবে, এই যে দেখ তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে দেখবি একটা বিশুদ্ধ কালো, একটা বিশুদ্ধ কালো, আর একটা কি তৈরি হবে, সংকর কালো, সংকর কালো, আর একটা হচ্ছে বিশুদ্ধ সাদা। তাহলে বোঝা গেল সংকর কালো মানে ওই যে ধরেন একটু গ্রেইশ টাইপের, গ্রে কালারের, ঠিক আছে। তাহলে এই যে আমরা পেলাম সেম সেম চেকার বোর্ড, সেম, এটা আর আলাদা করে বোঝানোর কিছু নেই। এদেরও জেনারেশন যেটা আসবে, ফিনোটাইপ বা জিনোটাইপের রেশিওটা, ফিনোটাইপটা ওরকম আসবে যে 3:1, মানে এটা যেহেতু দুটো পাচ্ছি, এটা যেহেতু একটা পাচ্ছি, আর এটাও একটা পাচ্ছি, তাহলে ফিনোটাইপিক রেশিওটা আসবে হচ্ছে 3:1, আর জিনোটাইপিক রেশিওটা আসবে হচ্ছে 1:2:1। এটা একটা পাচ্ছি, এটা দুটো পাচ্ছি, এটা একটা পাচ্ছি। ক্লিয়ার? আই হোপ তোদের এই গিনিপিগেরও দ্বিসংকর জনন যেটা আছে সেটাও ক্লিয়ার হয়েছে। আর আমি যেরকম কথা দিয়েছিলাম যে এটার রেসপেক্টে আমরা কোয়েশ্চেন করব, এই যে কোয়েশ্চেন চলে এসছে, দেখে নি কোয়েশ্চেন গুলো। মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে কত শতাংশ বামন মানে বেটে মটর গাছ বেড়ে ওঠে? কতগুলো বেটে হয় রে? যখন F2 জেনারেশন আমরা কি পড়লাম, বেটে মটর গাছগুলো আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে কত শতাংশ হবে, কত পার্সেন্টেজে কিন্তু বেটে হবে। বেটে কিন্তু আমরা যদি দেখি, যদি ওই ফিনোটাইপিক দিক থেকেও দেখিস বা জিনোটাইপিক দিক থেকেও দেখিস, বেটে কিন্তু 25%ই হবে, ঠিক আছে, 25%ই কিন্তু বেটে হয়। আমি আই গেস এখানে লিখেছিলাম, মনে হচ্ছে লিখেছিলাম, দাঁড়া দেখিয়ে দিই, লিখেছিলাম, হ্যাঁ লিখেছিলাম, এই তো লম্বা বৈশিষ্ট্য, এই যে 75% হচ্ছে, আর 25% অর্থাৎ 1 ভাগ হচ্ছে বেটে, এই যে বেটে হলো। ক্লিয়ার? তোদের স্টাডি মেটেরিয়ালেই আছে, দেখতে পেয়ে যাচ্ছিস। তো আমরা এটা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারি, তাই না? নেক্সট, দুটো সংকর লম্বা মটর, কি হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কিছু একটা হয়েছিল। দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয়, সংকর লম্বার মধ্যে টি 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 মানে ক্যাপিটাল টি স্মল টি, F1 জনুতে সংকর লম্বা মটর গাছ কতগুলো পাওয়া যাবে? একটুখানি এটা করে দেখি নাকি। দুটো সংকর লম্বা মটর গাছে বলেছে, সংকর লম্বা বলেছে, কি হবে, কি বিশাল ব্যাপার স্যাপার নাকি? না, কিছুই ব্যাপার না, কারণ আমরা সব পড়েছি, আমাদের কাছে সব ইজি। তো এটা ধর পি জেনারেশন,
এটা ধর F1 জেনারেশনে, তাহলে এই এটা F1। F1 এ গ্যামেট কি হবে, তাহলে একটা বিশুদ্ধ হলো, একটা সংকর হলো, একটা সংকর হলো, আবার একটা বিশুদ্ধ হলো। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে, বিশুদ্ধ না সংকর? আমাকে বলেছে যে লম্বা মটর গাছ কতগুলো, দুটো সংকর মধ্যে লম্বা কতগুলো মটর গাছ পাওয়া যাবে, শুধু বলেছে লম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, শঙ্কর লম্বা বলেছে, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা কতগুলো পাওয়া যাবে? 75টাকে ওই 75 আর 25, 75 এর মধ্যে দুটো ভাগ মানে বেশি, মানে ধরতে পারিস যে মোটামুটি শঙ্কর লম্বা পাওয়া যাবে হচ্ছে 50%, 50% পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের F2 জিনোটাইপ কি হবে? এক সংকর জননে F2 জিনোটাইপ, F2 জিনোটাইপ তো আমরা পড়ে নিলাম, কি হবে জিনোটাইপ? 1:2:1। নেক্সট হচ্ছে মানুষের অটোজমে থাকা কোনটা নিয়ন্ত্রিত নয়? আচ্ছা, এই কোয়েশ্চেন একটুখানি হোল্ডে রাখ, এটা আবার পড়বো আমরা। এই দুটো, আচ্ছা এইবার সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যা মানে ট্রু ফলস সাংঘাতিক জিনিস, একটু এদিক থেকে ওদিক হবে ভুল। এখানে ভালো করে পড়বি কোয়েশ্চেনটা। ক্যাপিটাল টি স্মল টি এই দুটো গ্যামেট তৈরি হয়েছে, এদের মিলনের ফলে হোমোজাইগোট। হোমোজাইগোট মানে কি? হোমোজাইগোট মানে হচ্ছে সেম, হেটারোজাইগোট মানে হচ্ছে আলাদা। তো হোমোজাইগোট কি করে তৈরি হবে? এরা তো অলরেডি দুটো গ্যামেট আলাদা, তো এই যে এটা তৈরি হচ্ছে, এই যে এটা তৈরি হচ্ছে, এ তো হোমো তৈরি হলো না, এ তো সেম হলো না, মা বাবার থেকে সেম জিন এলো না, তাহলে এ তো হেটারোজাইগোট, তাহলে এটা মিথ্যা হবে। উভলিঙ্গ ফুলের পুংকেশরকে বাদ দেওয়াকে ইমাস্কুলেশন বলা হয়, ঠিক কথা, বারবার বললাম, এলিমিনেট করা হয় মাস্কুলিনকে। যদি কোনো মটর গাছের এরকম বৈশিষ্ট্য থাকে, মানে টি টি ক্যাপিটাল টি স্মল টি, তবে অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটারোজাইগাস হয়, হেটারোজাইগাস হয়। মটর গাছটি হেটারোজাইগাস কেন হলো? টি টি আর টি টি এই যে বৈশিষ্ট্যটা থাকলো, এদের রেসপেক্টে যেরকম ধর হেটারোজাইগাস কেন হবে? দুটো থেকে তো আলাদা গ্যামেট পাবো, ক্যাপিটাল টি আর স্মল টি থেকে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি পাবো। এই তো এখানে আমি তো এই যে করে দিলাম আগে, একটা ক্যাপিটাল টি স্মল টি, এদের যে মিলবে এটা তাহলে তো হেটারোজাইগোট তৈরি হচ্ছে, যেটা এটার ক্ষেত্রে মিথ্যে ছিল, এটা কিন্তু সত্য হবে। আর মটর গাছের ফুল একলিঙ্গ হওয়ার প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়, হবে? কোনোদিন হবে? যদি ও একলিঙ্গই হয় তাহলে আমার মানে স্বপরাগযোগ কি ঘটবে? ঘটবে না। ও উভলিঙ্গ হলেই তবেই ওই যে নিজের সেলফ পলিনেশনটা হচ্ছে। একজন হলে আর তো পুরুষ ফুলকে তো পাবেই না নিজের গাছে, বা স্ত্রী ফুল পুরুষ ফুল একসাথে তো মিলে থাকবেই না, তাহলে সেটা দরকার নেই, তার জন্য এটা আমাদের কিন্তু মিথ্যা হয়ে গেল। তাহলে আমরা কিন্তু অনেক কিছু সলভ করে ফেললাম, অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম, আরো করবো, এই রিলেটেড করবো। তোদের যে কটা সিরিজ চলে সেই সিরিজগুলো চলবে, তোরা ভাবছিস হয়তো এখানে কোয়েশ্চেন করাচ্ছি বলে ওই প্রশ্ন ভান্ডার সামথিং এরকম যে সিরিজটা আছে সেই সিরিজটায় হয়তো কিছু চলবে না, এরকমটা নয়, আমরা আরো প্র্যাকটিস করবো। এগুলো জাস্ট পড়ানোর সাথে সাথে আমার পার্সোনালি মনে হয় যে যেটুকু পড়েছি সেটুকু রেসপেক্টে যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা যদি আমি সলভ করতে পারি, আমার কনফিডেন্স লেভেল অনেক বিল্ড আপ হয়, আর এগুলো সব রেলিভেন্ট কোয়েশ্চেন। তো ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এতটাই, ভিডিওটা খুব ভালো করে দেখিস, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।